এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8-এর চ্যাপ্টার 5 মেঘ বৃষ্টি আলোচনা করব। এর আগের ভিডিওতে চ্যাপ্টার 4 চাপ বলয় ও বায়ুপ্রবাহ আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম এবং বইয়ের ভেতরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দিয়েছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আজকে আমি পঞ্চম অধ্যায়টা আলোচনা করব। দেখো, মেঘ বৃষ্টি। তোমরা প্রত্যেকেই মেঘ দেখেছো। এই মেঘ কিন্তু আকাশে কখনো ঘন হয়ে আসে, কালো হয়ে আসে, আবার কোথাও ভাসা ভাসা মেঘ থাকে। এই মেঘ কিন্তু আকাশে সবসময় একই রকম দেখা যায় না। কোথাও ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়, আবার কখনো হালকা মেঘ, চাদরের মতো মেঘ আকাশে দেখা যায়। এখানে কিছুটা গল্প বলা হয়েছে। দেখো, আজকে ছুটির দিন, জানালা খুলতেই শরতের আকাশটা চোখে পড়ল ইন্দ্রজিতের। নীল আকাশে মেঘগুলো পেঁজা তুলোর মতো ভাসছে। মেঘে নানান রকম নকশা কল্পনা করতে করতে ইন্দ্রজিৎ মাঠের দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে ওর মনে হলো আকাশে সবসময় তো একই রকম মেঘ দেখা যায় না। কখনো ঘন কালো মেঘে সারা আকাশ ঢেকে যায়, আবার কখনো পাতলা চাদরের মতো মেঘ আকাশে দেখা যায়। ইন্দ্রজিৎ যখন আকাশটা দেখলো, তখন শরৎকালে আকাশ কিরকম হয়, সাদা পেঁজা তুলোর মতো মেঘ আকাশে ভেসে বেড়ায়। আবার যখন বর্ষাকালে দেখবে আকাশে ঘন কালো মেঘে ঢেকে থাকে। বিভিন্ন ধরনের মেঘ আমরা দেখলাম, কোথাও হালকা মেঘ, কোথাও ঘন মেঘ, আবার কোথাও সাদা পেঁজা তুলোর মতো মেঘ আমরা দেখতে পাই। তাহলে এই মেঘ কিভাবে সৃষ্টি হয়? মেঘ দেখো কিভাবে সৃষ্টি হয়। সমগ্র পৃথিবীর বিভিন্ন জলভাগ থেকে এই জলীয় বাষ্পপূর্ণ হালকা বায়ু কি হয়, বায়ুমণ্ডলে উত্থিত হয়ে ঘনীভূত হয়। ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় আর তুষারকণায় পরিণত হয়। এবার এই পরিণত হয়ে যখন বিভিন্ন উচ্চতায় বিভিন্ন আকারে ভেসে বেড়ায়, তখন তাকে মেঘ বলা হয়। তাহলে মেঘ কাকে বলা হয় আমরা সংক্ষেপে একটু জেনে নিলাম। আমি এই অধ্যায়টা পড়ানোর পর এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেই প্রশ্নগুলো আমি আলোচনা করে দেবো। এবার দেখো, মেঘেদের পরিবার। মেঘেদের পরিবার বলতে কি বোঝাচ্ছে দেখো, বিভিন্ন উচ্চতা অনুযায়ী মেঘকে বিভক্ত করা হয়েছে। তাহলে বেশি উচ্চতার মেঘ হচ্ছে গড় উচ্চতা 20,000 ফুট। তাহলে এই 20,000 ফুটের যে মেঘগুলো সৃষ্টি হয়, সেই মেঘের প্রথমটা হচ্ছে দেখো সিরাস। সিরাস হচ্ছে সাদা রঙের স্বচ্ছ এই মেঘ, দেখতে অনেকটা হালকা পালকের মতো। এই মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে। সারা আকাশ এই মেঘে ঢাকা থাকলেও তার মধ্যে দিয়ে সূর্যকে দেখা যায়। এরা যখন একে অপরের সাথে মিশে বন্ধনী তৈরি করে, তখন আবহাওয়া খারাপ হয়ে পড়ে। তাহলে এই সিরাস যে মেঘ, এই মেঘ হচ্ছে হালকা পালকের মতো দেখতে হয়। আর এই মেঘ যখন আকাশে থাকবে, তখন মনে হবে যে ওয়েদার ভালো আছে, আকাশ পরিষ্কার আছে। আর সারা আকাশ এই মেঘে ঢাকা থাকলেও তার মধ্যে দিয়েও সূর্যকে আমরা দেখতে পাই। এবার এরা যখন একে অপরের সাথে মিশে একটা বন্ধন তৈরি করে, তখন কি হয়, আবহাওয়া খারাপ হতে থাকে। এরপর দেখো সিরোস্ট্র্যাটাস। এই মেঘ হচ্ছে পাতলা চাদরের মতো। এই মেঘে ঢাকা আকাশ দুধের মতো সাদা দেখায়। অনেক সময় এই মেঘ চাঁদ আর সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থান করে। তাহলে সিরোস্ট্র্যাটাস মেঘ, এই ছবিটা দেখো এখানে, এটা হচ্ছে পাতলা চাদরের মতো একটা বলয়ের মতো দেখাচ্ছে, আর এটা দেখতে হচ্ছে দুধের মতো সাদা দেখায়। এই মেঘ অনেক সময় চাঁদ আর সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থান করে। এরপর দেখো সিরোকিউমুলাস। সিরোকিউমুলাস মেঘ হচ্ছে পেঁজা তুলোর মতো। এই মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো হয়। তাই এই মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে। সাধারণত এই মেঘ পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে। এই পাশের ছবিটা দেখো, এইটা দেখতে অনেকটা পেঁজা তুলোর মতো মেঘে ঢাকা ম্যাকারেল মাছের পিঠের মতো লাগে। আর এই মেঘ সাধারণত পরিষ্কার আকাশ নির্দেশ করে। বেশি উচ্চতার মেঘের মধ্যে 3 ধরনের মেঘ আছে: সিরাস, সিরোস্ট্র্যাটাস আর সিরোকিউমুলাস। এরপর দেখো মাঝারি উচ্চতার মেঘ। এর গড় উচ্চতা কত? 6,500 ফুট থেকে 20,000 ফুট। তাহলে মাঝারি উচ্চতার মেঘের মধ্যে কোন মেঘ পড়ছে দেখো? অল্ট্রোস্ট্র্যাটাস। এই মেঘ হচ্ছে, পাশের ছবিটা দেখো, ধূসর থেকে নীল রঙের এই মেঘ দেখতে অনেকটা তন্তুর মতো। এই মেঘের মধ্যে দিয়ে সূর্যকে অনেকটা অনুজ্জ্বল দেখায়। সাধারণত এই মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়। তাহলে এই মেঘে যখন আকাশ ঢেকে থাকে, তখন এটাকে তন্তুর মতো দেখতে লাগে এবং তখন ব্রাইটনেসটা কম থাকে। এই মেঘ কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়। এরপর দেখো অল্ট্রোকিউমুলাস। অল্ট্রোকিউমুলাস হচ্ছে চ্যাপ্টা গোলাকার সাদা থেকে ধূসর রঙের এই মেঘ।
এই মেঘ আকাশে ঢেউয়ের মতো অবস্থান করে, এর ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যায়। এই যে অল্টো কিউমুলাস হচ্ছে, এই মেঘটা হচ্ছে সাদা ধূসর রঙের দেখতে আর ঢেউয়ের মতো অবস্থান করে, আর ফাঁকে ফাঁকে দেখবে নীল 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 আকাশগুলো দেখা যায়, নীল আকাশগুলো দেখতে পাওয়া যায়। তাহলে মাঝারি উচ্চতার মেঘের মধ্যে আমরা দু রকমের মেঘ পেলাম, অল্ট্রোস্ট্র্যাটাস আর অল্টো কিউমুলাস। এরপর দেখো নিম্ন উচ্চতার মেঘ, গড় উচ্চতা হচ্ছে 6500 ফুট। এর মধ্যে কোন মেঘ পড়ছে দেখো, স্ট্র্যাটো কিউমুলাস। এই মেঘ দেখতে অনেকটা সুপের মতো ও স্তরে স্তরে সাজানো থাকে, অনেক সময় দেখতে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে চলেছে, তাই এর আরেক নাম বাম্পি ক্লাউড। তাহলে কোন মেঘের আরেক নাম বাম্পি ক্লাউড, এটা শর্ট কোশ্চেন হিসাবে বা শূন্যস্থান পূরণ হিসাবে আসতে পারে। স্ট্র্যাটো কিউমুলাস মেঘ দেখো, এটা দেখো দেখতে অনেকটা স্তরে স্তরে সাজানো আর মনে হচ্ছে যেন গড়িয়ে পড়বে স্তরগুলো, একটা সুপের মতো দেখতে হয় এই মেঘগুলোকে। এরপরে দেখো স্ট্র্যাটাস, সাদা ধূসর রঙের এই মেঘ সারা আকাশকে কুয়াশার মতো ঢেকে রাখে। পাহাড়ের উঁচু অংশে এই মেঘ জমলে পর্বতারোহী ও বিমান চালকদের পক্ষে খুব অসুবিধা হয়। এই মেঘে মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এই পাশের ছবিটা দেখো, এটা হচ্ছে সাদা ধূসর রঙের মেঘ, আর এই মেঘ সারা আকাশে কুয়াশার মতো ঢেকে থাকে। আর পাহাড়ের উঁচু অংশে এই মেঘ দেখা যায়, তখন ওই যারা পর্বতে আরোহণ করে বা বিমান চালকদের পক্ষে খুব অসুবিধা হয় যখন এই মেঘ সৃষ্টি হয়। আর এই মেঘে মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এরপর দেখো নিম্বোস্ট্র্যাটাস, ঘন পুরু ধূসর থেকে কালো রঙের এই মেঘ খারাপ আবহাওয়াকে নির্দেশ করে। এই মেঘের কোনো নির্দিষ্ট আকার থাকে না, একটানা বৃষ্টিপাত হয়। এই নিম্বোস্ট্র্যাটাস মেঘটা দেখো, পাশে ছবিটা দেখো, এই মেঘটা হচ্ছে ঘন পুরু আর ধূসর কালো রঙের দেখতে হয়। এই মেঘ যখন সৃষ্টি হয় তখন কিন্তু আবহাওয়া খারাপ হয়, আবহাওয়া খারাপ থাকে, খারাপ আবহাওয়াকে নির্দেশ করে। আর এই মেঘের কোনো আকার থাকে না এবং একটানা বৃষ্টি হতে থাকে। তাহলে নিম্ন উচ্চতার মেঘ আমরা পড়লাম। নিম্ন উচ্চতার মেঘের মধ্যে রয়েছে স্ট্র্যাটোকিউমুলাস, স্ট্র্যাটাস আর নিম্বোস্ট্র্যাটাস। এরপর হচ্ছে উলম্ব মেঘ, গড় উচ্চতা হচ্ছে 1600 ফুট। তাহলে প্রথমটা হচ্ছে কিউমুলাস, পুরু ঘন এই মেঘের উলম্ব বিস্তার দেখা যায়, উপরিভাগের আকার অনেকটা ফুলকপির মতো হলেও তলদেশ সমতল। এই মেঘের শীর্ষদেশ বেশ উঁচু, নিম্নাংশের রং কালো হলেও উপরিভাগের রং সাদা, সাধারণত পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। তাহলে কিউমুলাস মেঘটা দেখো, এখানে ছবিটা দেখলে বুঝতে পারবে। তাহলে পুরো ঘন আর এই মেঘ হচ্ছে উলম্বভাবে বিস্তার করে, আর উপরিভাগটা দেখো অনেকটা ফুলকপির মতো দেখতে লাগছে, আর নিচের দিকটা কিন্তু সমতল থাকে। আর এই শীর্ষদেশ উপরিভাগের যে উঁচু অংশটা, শীর্ষদেশটা উঁচু এবং নিচের দিকটা কালো হলেও উপরের রং কিন্তু সাদা থাকে। এই মেঘ যখন আকাশে থাকে তখন পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। এরপর হচ্ছে কিউমুলো নিম্বাস, অনেকটা গম্বুজের মতো দেখতে এই মেঘ সাদা ধূসর ও কালো রঙের হয়। সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় 12,000 ফুট পর্যন্ত এই মেঘের উলম্ব বিস্তার দেখা যায়। ওপরের দিক চ্যাপ্টা ও তলদেশ প্রায় সমতল। কিউমুলো নিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়, তাই এর আরেক নাম বজ্র মেঘ। অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টিও হতে দেখা যায়। তাহলে পাশের ছবিটা দেখো, এই মেঘটা অনেকটা গম্বুজের মতো দেখতে আর সাদা ধূসর আর কালো রঙের হয়, আর ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে 12,000 ফুট পর্যন্ত উলম্বভাবে এই মেঘ বিস্তার করে। আর এর উপরের দিকটা চ্যাপ্টা আর নিচের দিকটা সমতল থাকে। আর এই মেঘেই কিন্তু বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হতে দেখা যায়, তাই এর আর এক নাম হচ্ছে বজ্রমেঘ। অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টিও হতে দেখা যায়। তাহলে আমরা মাঝে মধ্যে দেখবে শিলাবৃষ্টি হয়, তখন এই শিলাবৃষ্টি কী কারণে হয়, এই মেঘের কারণে হয়, কিউমুলো নিম্বাস মেঘের কারণে শিলাবৃষ্টি হতে দেখা যায়। আর যখন বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয় তখন এই কিউমুলো নিম্বাস মেঘের কারণেই হয়। এখানে এই ছবিটা তোমরা দেখে নেবে, তাহলে এক নজরে পুরো মেঘেদের পরিবারটা তোমরা বুঝতে পারবে। বেশি উচ্চতার মেঘ হচ্ছে সিরোস্ট্যাটাস, সিরোকিউমুলাস। এরপরে হচ্ছে মাঝারি উচ্চতার মেঘ হচ্ছে অল্ট্রোস্ট্যাটাস, অল্ট্রোকিউমুলাস। তারপর কম উচ্চতার মেঘ হচ্ছে স্ট্র্যাটোকিউমুলাস, স্ট্র্যাটাস, নিম্বোস্ট্র্যাটাস। আর উলম্ব উচ্চতার মেঘ হচ্ছে কিউমুলাস আর কিউমুলোনিম্বাস। তাহলে ছবিটা ভালোভাবে পড়ে নিলে মেঘেদের শ্রেণীবিভাগগুলো ভালোভাবে তোমাদের মনে থাকবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, মেঘ কাকে বলে, উচ্চতা অনুযায়ী মেঘেদের শ্রেণীবিভাগ করো। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে আজকে আমি আলোচনা করে দিলাম, এর পরের ভিডিওতে আমি এই প্রশ্নগুলো লিখিয়ে দেব। এরপর চলে আসো মেঘ বৃষ্টি।
মেঘ বৃষ্টি কিভাবে হচ্ছে দেখো, সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুরের জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে বায়ুতে মেশে। এছাড়াও গাছপালার প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয়। এই জলীয় বাষ্পযুক্ত বায়ু সাধারণ বায়ু অপেক্ষা হালকা হয় এবং সহজে ওপরের দিকে উঠে প্রসারিত হয়। ওপরে শীতল বায়ু সংস্পর্শে এসে এই জলীয় বাষ্পযুক্ত বাতাস তাড়াতাড়ি শীতল হয়। বায়ু যত শীতল হয় তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তত কমে যায়। ধীরে ধীরে ওই আর্দ্র বায়ু তাপমাত্রা শিশিরাঙ্কে এসে পৌঁছায় এবং বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে। এই সম্পৃক্ত বায়ু আরও শীতল হয়ে জলীয় বাষ্প বায়ুতে ভাসমান ধূলিকণা, লবণকণা, নানান ধরনের কঠিন কণাকে ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। বাতাসে ভাসমান এই জলকণাই হচ্ছে মেঘ। তাহলে তোমরা বইয়ে এইটাও পড়ে নিতে পারো। সাধারণত মেঘের জলকণাগুলোর ব্যাস হয় 0.02 মিলিমিটার। বায়ুমণ্ডলের স্ট্রপোস্ফিয়ারেই মেঘের সৃষ্টি হয়। তাহলে মেঘ কোন লেয়ারের সৃষ্টি হয়? বায়ুমণ্ডলের স্ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলেরও বিভিন্ন শ্রেণীবিভাগ তোমরা পড়েছো, স্ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার। তাহলে যে ট্রপোস্ফিয়ারে কিন্তু মেঘের সৃষ্টি হয়। তাহলে মেঘ কিভাবে সৃষ্টি হয় এখান থেকে পুরোটাই তোমাদেরকে পড়তে হবে, আমি সংক্ষেপে পরে তোমাদেরকে লিখিয়ে দেবো। তাহলে সূর্যের তাপে নদী, পুকুর, সমুদ্র প্রভৃতি জায়গার জল উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয় এবং বায়ুমণ্ডলে মিশে যায়। এবং এই জলীয় বাষ্প বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, যেমন গাছপালার প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে বাতাসে যুক্ত হয় এবং এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু সাধারণ বায়ু অপেক্ষা হালকা হয়, তাই জন্য সহজে উপরের দিকে প্রসারিত হতে পারে এবং সেখানে শীতল বায়ু সংস্পর্শে এসে এগুলো শীতল হয়। বায়ু যত শীতল হয় এবং জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কিন্তু তত কমে যায়। আর এই আর্দ্র বায়ু তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছায় এবং বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে। এবারে সম্পৃক্ত বায়ু আর শীতল হলে জলীয় বাষ্প বায়ুতে ভাসমান যে ধূলিকণা, লবণকণা, কঠিন কণা, এগুলোকে কেন্দ্র করে ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলোকেই মেঘ বলা হয়। এখানে দেখো ছোট ছোট শর্ট কোশ্চেন এখানে পেয়ে যাবে তোমরা। দেখো বিশেষ কথা, এটা পড়বে ভালো করে। দেখো, জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো বাষ্পীভবন। তাহলে বাষ্পীভবন কাকে বলে? এটা শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। তাহলে জলের যে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া সেটাকে বাষ্পীভবন বলে। এবার দেখো, সম্পৃক্ত বায়ু কাকে বলা হয়? কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প থাকলে ওই বায়ু সম্পৃক্ত বায়ু। তাহলে একটু আগে আমি সম্পৃক্ত বায়ুর কথা বললাম। তাহলে সম্পৃক্ত বায়ু কাকে বলে? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারবে সেই পরিমাণ জলীয় বাষ্প থাকলেই কিন্তু এই বায়ু সম্পৃক্ত বায়ু হবে। এই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলা হবে। এরপর শিশিরাঙ্ক কিভাবে তৈরি হয়? দেখো, শিশিরাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো ওই বায়ু শিশিরাঙ্ক। তাহলে যে টেম্পারেচারে বায়ু সম্পৃক্ত হয় তাকেই বলা হচ্ছে এই বায়ু শিশিরাঙ্ক। এরপর দেখো, ঘনীভবন। বাষ্প তরলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনীভবন। তাহলে বাষ্প যখন তরলে পরিণত হয় তখন তাকে ঘনীভবন বলা হয়। এখানে একটা ছোট উদাহরণ দিয়েছে। দেখো, একটা কেটলি বা পাত্রে জল নিয়ে গ্যাসে বা উনুনের উপর বসানোর কিছুক্ষণ পর দেখা যাবে কেটলির পাত্রটা মুখ দিয়ে সাদা রঙের ধোঁয়া বার হচ্ছে। তাহলে তোমরা যখন জলটাকে স্টিম করো তখন দেখবে যে ভেপারগুলো যখন বেরোচ্ছে তখন সাদা রঙের একটা ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়াটা আসলে কি? একটা গ্লাসে কয়েক টুকরো বরফ রাখো, কিছুক্ষণ বাদে দেখবে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু জলকণা দেখা যাচ্ছে বা গ্লাসটা ধরলে হাতে জল লাগছে, কারণ গ্লাসের চারপাশের বাতাস ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে শীতল হয়ে এবং জলীয় বাষ্প জলবিন্দুতে পরিণত হয়। তাহলে তোমরা নিজেরাই বাড়িতে এক্সপেরিমেন্ট করতে পারো, পরীক্ষা করতে পারো। একটা ঠান্ডা বরফ একটা গ্লাসে তোমরা কয়েক টুকরো বরফ রাখলে দেখবে কিছুক্ষণ পরে গ্লাসের বাইরে ছোট ছোট বিন্দু বিন্দু জলকণা পরিণত হয়েছে। এটা কেন হয়? কারণ এই যে গ্লাসটা তো ঠান্ডা, তার গ্লাসের চারপাশের বাতাসও ঠান্ডা, তখন ওই বাইরের যে বাতাস এই গ্লাসের বাতাসের সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে জলীয় বাষ্প জলবিন্দুতে পরিণত হয়। তাহলে জলবিন্দুতে কেন পরিণত হয়, কীভাবে পরিণত হয় তোমরা তাহলে এই ছোট এক্সপেরিমেন্টের মাধ্যমেও বুঝতে পারবে।
আজকে আমি 45 পেজে এই পর্যন্ত আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে লিখিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে।